কলকাতার উত্তর শহরের পুরনো পাড়ায় একটা বাড়ি আছে। লোকমুখে যার নাম মটলে। কেনই না কেউ নিশ্চিত জানে না। কেউ বলে এক সময় এখানে মঠ ছিল, কেউ বলে এখানে নাকি এক ইংরেজ সাহেবের মৃত্যুর পর থেকে অদ্ভুত শব্দ শোনা যেত, তাই মঠ লেন, অর্থাৎ মরা মানুষের লেন। আমি বিভূতি। আজকের ঘটনাটা বহু বছর আগে। সেদিন আষাঢ়ের সন্ধ্যা, আকাশে ভারী মেঘ, গলির উপর ঝুলে থাকা পুরনো বৈদ্যুতিক তারে মাঝে মাঝে স্ফুলিঙ্গের ঝিলিক। আমি আর কিশোরী হাঁটছি মটলেনের দিকে। কিশোরী আমার থেকে এই সামান্য কয়েক বছরের বড়, সাহসী, যুক্তিবাদী, কিন্তু অদ্ভুত ব্যাপারে তার আগ্রহ সীমাহীন। আমাদের দুজনেরই একটাই টান, তারানাথ তান্ত্রিক। কিশোরী ফিস করে বলল, তুই লক্ষ্য করেছিস এই গলিটায় ঢুকলেই কেমন যেন শব্দ বদলে যায়? আমি থামলাম। হ্যাঁ, বাইরের শহরের কোলাহল যেন হঠাৎ থেমে গেছে। শুধু দূরে কোথাও কাক ডাকার আওয়াজ। মটলেন বাড়িটার সামনে পৌঁছতেই দেখলাম বারান্দায় কাঁসার ঘন্টা দুলছে, অথচ হাওয়া নেই। দেখেছিস? আমি বললাম। কিশোরী ঠান্ডা গলায় বলল, ভিতরে যা, তুই তো এসেছিস গল্প শুনতে। তারানাথ তান্ত্রিকের ঘরটা আলো আতারি, এক কোণে ধূপ জ্বলছে, দেওয়ালে রুদ্রাক্ষ মালা, শ্মশানের মাটি ভরা ছোট্ট পাত্র, শুকনো বেলপাতা। তারানাথ মেঝেতে আসন পেতে বসে আছেন, চোখ দুটো অদ্ভুত স্থির। এসেছিস? এই গলাটা গভীর কিন্তু ক্লান্ত। কিশোরী প্রণাম করলো। আমি মাথা নোয়ালাম। আজ কি গল্প বলবেন? কিশোরী সরাসরি প্রশ্ন করলো। তারানাথ মৃদু হাসলেন। গল্প? তন্ত্রের পথে গল্প বলে কিছু হয় না, যা হয় তা অভিজ্ঞতা। ঠিক তখন পাশের ঘর থেকে এই ছোট্ট পায়ের শব্দ। তারানাথের মেয়ে চারি দরজার আড়াল থেকে উকি দিল। বাবা, এরা আবার এসেছে? তারানাথের মুখে মায়ার রেখা ফুটে উঠল। হ্যাঁ মা, আজ একটু তাড়াতাড়ি ঘুমোতে যা। এই চারি আমাদের দিকে তাকিয়ে বলল, ভূতের গল্প হলে আমাকে ডাকবে। এই কিশোরী হেসে বলল, তুই ভয় পাবি না তো? চারি গম্ভীর মুখে বলল, ভূতকে ভয় পেলে সে যেতে। তারনাথ এক মুহূর্তের জন্য চুপ করে রইলেন, তারপর ধীরে বললেন, আজ যে কাহিনী বলবো তাতে ভয় পেলে জেতা হারা বলে কিছু থাকে না। এই ঘরের ভাতা যেন একটু ঠান্ডা হয়ে গেল। এই তারানাথ বলতে শুরু করলেন, বহু বছর আগে, তখন আমি তরুণ, তন্ত্রে সদ্য দীক্ষা নিয়েছি, মনে অহংকারও ছিল। এ কিশোরী হালকা বিদ্রুপে বলল, অহংকার ছাড়া সাধনা হয়? তারানাথ তাকালেন তার দিকে, এই চোখে যেন অদ্ভুত আলো। অহংকারী সাধকের প্রথম শত্রু। আমি চুপ করে বসে আছি। বাইরে হঠাৎ মেঘ গর্জে উঠল। বীরভূমের এক গ্রামে ডাক এলো,
ওই গ্রামে নাকি শ্মশানের আগুন নেবে না। এ মানি গুরুজি? আমি জিজ্ঞেস করলাম। চিতাভস্য নেই, মৃতদেহ নেই, তবু আগুন জ্বলছে রাতের পর রাত। এ কিশোরী কপাল কুচকালো। কেউ হয়তো জ্বালিয়ে রাখছে। তারানাথ মাথা নাড়লেন। সেটাই আমিও ভেবেছিলাম। গ্রামে পৌঁছালাম সন্ধ্যার পর। লোকজন ভয়ে শ্মশানের দিকে যায় না। আমাকে নিয়ে গেল গ্রামের মোড়ল। ঘরের আলো যেন একটু ম্লান হয়ে এলো। ধূপের গন্ধ ঘন হয়ে উঠেছে। দূর থেকে দেখলাম শ্মশানের মাঝখানে আগুন জ্বলছে, কিন্তু আশেপাশে কোনো কাঠ নেই। মিথ্যে বলছেন না তো? এই কিশোরী এসে বলল। তারানাথ স্থির স্বরে বললেন, তন্ত্রের পথে মিথ্যে বললে শক্তি সরে যায়। এ কিশোরীর মুখটা যেন থেমে গেল। আমি এগোতে থাকলাম। যত কাছে গেলাম তত ঠান্ডা লাগতে শুরু করলো। আমি অবাক হয়ে বললাম, আগুন জ্বলছে অথচ ঠান্ডা? হ্যাঁ, ওটা সাধারণ আগুন নয়। আমি যখন একদম কাছে গেলাম দেখলাম আগুনের মাঝখানে একটা অবয়ব। আমার বুক ধড়ফড় করতে লাগলো। নারী অবয়ব, চুল ছড়ানো, চোখ দুটো জ্বলছে, আর মুখে একটা অদ্ভুত হাসি। ঘরের ভিতর হঠাৎ যেন খুব ক্ষীণ হাসির শব্দ হলো। আমি কিশোরীর দিকে তাকালাম। সে চুপ। তারানাথ থেমে গেলেন। শুনতে পেলেন? আমি ফিসফিস করে বললাম। তারানাথ ধীরে বললেন, সবাই সব শব্দ শুনতে পায় না। কিশোরী এবার গম্ভীর। ওটা কি প্রেত? না, ওটা বাধা আত্মা। কিভাবে বলি। শব্দটা ঘরের ভিতর ভারী হয়ে ঝুলে রইল। গ্রামের জমিদার শক্তি চেয়েছিল। এক নিষিদ্ধ পুঁথি পড়ে সে জানতে পারে অপূর্ব রূপসী, অপমানিত, ক্রোধে দগ্ধ এক নারীর আত্মা যদি শ্মশানে বাঁধা যায়, তবে সেই আত্মা তান্ত্রিককে শক্তি দেয়। আমি গিললাম, তাহলে মেয়েটাকে বলি দেওয়া হয়েছিল। ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে চারি। বাবা, বলি মানে? তারানাথ চুমকে তাকালেন। তুই ঘুমাস নে? চারি মাথা নাড়ল। ও মেয়েটা খারাপ ছিল? ঘর নিস্তব্ধ। তারানাথ ধীরে বললেন, না রে মা, সে খারাপ ছিল না। খারাপ ছিল যারা তাকে ব্যবহার করেছিল। চারি চুপ করে বাবার পাশে এসে বসে পড়ল। কিশোরী ফিসফিস করে বলল, ওকে এসব শোনাচ্ছেন? তারানাথ গম্ভীর স্বরে বললেন, যে শক্তির বাড়িতে সে জন্মেছে তার সত্য জানা দরকার। সেই রাতে তারানাথ আবার বলতে শুরু করলেন, আমি আগুনের সামনে দাঁড়িয়ে মন্ত্র জপ করতে শুরু করলাম। কোন মন্ত্র গুরুজি? কিশোরী জিজ্ঞেস করল। শ্মশান কালী মন্ত্র। ধূপের ধোয়া ঘরের ভিতর যেন পাক খাচ্ছে। মন্ত্র জপ করতে করতে শুনলাম
আমার নাম ধরে কেউ ডাকছে। আমি খাপা কলে বললাম, ওই আত্মা। আহ, সে বলল, তারানাথ, তুই কি আমাকে মুক্তি দিতে পারবি? কিশোরী ফিস ফিস করলো। তখনই বুঝেছিলেন ফাঁদ? তারানাথ মৃদু হাসলেন। না, তখনও আমার অহংকার ছিল। বাইরে হঠাৎ বজ্রপাত। মটলেন বাড়ির জানলাটা যেন কেঁপে উঠল। চারি বাবার গায়ে মুখ গুজে বলল, বাবা, ও কি এখনো আছে? তারানাথ ধীরে বললেন, কিছু শক্তি সময়ের বাইরে থাকে। আমি আর কিশোরী একে অপরের দিকে তাকালাম। আপনি কি তাকে মুক্তি দিতে পেরেছিলেন? আমি জিজ্ঞেস করলাম। তারানাথ দীর্ঘক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, মুক্তি দেওয়া সহজ, কিন্তু যখন সেই আত্মা মুক্তি চায় না, তখন ঘরের ভিতরে বাতাস আরো ঠান্ডা হয়ে গেল। ধূপের আগুন হঠাৎ নিভে গেল। অন্ধকারে তারানাথের কণ্ঠ ভেসে এলো, সেদিন আগুনের ভিতর থেকে সে বেরিয়ে এসেছিল। এই ধূপের আগুন নিভে যাওয়ার পর ঘরটা কয়েক মুহূর্ত সম্পূর্ণ অন্ধকারে ডুবেছিল। শুধু জানলার ফাঁক দিয়ে আসা বিদ্যুতের ক্ষীণ আলো মাঝে মাঝে তারানাথ তান্ত্রিকের মুখটা আলোকিত করছিল। চারি বাবার গায়ে মুখ গুজে বসে কিশোরী স্থির। আমি বুঝতে পারছি আজকের গল্পটা আর স্রেফ গল্প নয়। তারানাথ ধীরে বললেন, তোমরা শুনেছিলে আগুনের ভিতর থেকে সে বেরিয়ে এসেছিল। এবার বলি কিভাবে। সেই রাত ছিল কৃষ্ণপক্ষের চতুর্দশী। শ্মশানের চারপাশে শিরীষ গাছ, পাতাগুলো নড়ছিল না, অথচ শব্দ হচ্ছিল, যেন কেউ ফিস ফিস করছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি একা ছিলেন? হ্যাঁ, গ্রামের লোকজন দূরে দাঁড়িয়েছিল। তারা বলেছিল, মহারাজ, আপনি এগোলে আমরা মন্দিরে প্রার্থনা করব। কিশোরী ঠোঁট বাঁকালো। মানুষ বিপদে পড়লেই ভগবানকে মনে করে। তারানাথ তাকালেন না। তিনি যেন আবার সেই রাতের ভিতরে ঢুকে পড়েছেন। আমি আগুনের সামনে দাঁড়ালাম। আগুনটা অদ্ভুত ছিল, লাল নয়, নীলাভ। তার ভেতরে দাঁড়িয়ে সেই নারী, চোখ দুটো স্থির। ছাড়ি কাপা গলায় বলল, বাবা, সে কি কাঁদছিল? তারানাথ মাথা নাড়লেন। না মা, সে হাসছিল। আমি মন্ত্র জপ শুরু করলাম, ওং ক্রিং কালিকায় নমঃ। মন্ত্রের তৃতীয় পর্যায়ে পৌঁছাতেই আগুনটা ফুলে উঠল। তারপর আমি স্পষ্ট শুনলাম, তারানাথ, তুই এসেছিস। আমি গলা শুকিয়ে যাওয়া অনুভব করলাম। আপনি উত্তর দিলেন? দিলাম। বললাম, তুই কে? ঘরের বাতাস যেন আরো ভারী হয়ে উঠছে। সে বলল, যাকে আগুনে বেঁধে রেখেছে তারা, যার রক্তে চক্র এসেছে, যার কান্নায় শক্তি পেয়েছে,
তোর গুরু। এ কিশোরী আচমকা সোজা হয়ে বসলো। আপনার গুরু? এ তারানাথ এবার ধীরে আমাদের দিকে তাকালেন, এ চোখে দহন। হ্যাঁ, আমার গুরু। আমি আগুনের চারপাশে তাকিয়ে দেখি মাটিতে রক্ত দিয়ে আঁকা একটা চক্র, ত্রিভুজের ভিতর ত্রিভুজ, মাঝখানে অদ্ভুত চিহ্ন। আমি বললাম, এই তন্ত্রচক্র? হ্যাঁ, কিন্তু নিষিদ্ধ তন্ত্রের। কিশোরী নিচু স্বরে বলল, তাহলে আপনি জানতেন না? না, আমি তখনও ভাবতাম গুরু যা করেন তা শাস্ত্রসম্মত। বাইরে বজ্রপাত, মটলিনের এই কাঠের দরজা হালকা কেঁপে উঠল। আমি চক্রের এক ধাপ ভেতরে পা রাখলাম। সঙ্গে সঙ্গে কেমন যেন শীতল স্রোত পায়ের ভিতর দিয়ে উঠতে লাগলো। আমি ফিস ফিস করে বললাম, হে বিদ্যুৎ? না, রক্তের স্মৃতি। কিশোরী বলল, রক্তের স্মৃতি? সেটা আবার কি? তারানাথ ধীরে বললেন, যেখানে অন্যায় রক্ত ঝরে সেই মাটি মনে রাখে। তন্ত্রে তাকে বলে রক্ত সংস্কার। এই ঘরের ভিতর আবার যেন ক্ষীণ হাসি ভেসে উঠল। এবার কিশোরীও চমকালো। আপনি শুনলেন? সে ফিস ফিস করে বলল। তারানাথ বললেন, সবাই এখন শুনছে। চারি বাবার হাত চেপে ধরল। আমি যখন দ্বিতীয় ধাপে পা রাখলাম, আগুনটা হঠাৎ নিচে নামলো, আর তার ভিতর থেকে এসে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। আমি শ্বাস আটকে শুনছি। তার শরীর ছিল আগুনের মতো স্বচ্ছ, চুল জ্বলছিল না, অথচ আলো দিচ্ছিল। চোখ দুটি একদম মানুষের মতো নয়। এই কিশোরী বলল, আপনি ভয় পেয়েছিলেন? তারানাথ কিছুক্ষণ চুপ, তারপর বললেন, হ্যাঁ, কারণ আমি বুঝলাম ও মুক্তি চায় না, ও শক্তি চায়। সে বলল, তারানাথ, তুই যদি আমাকে মুক্তি না দিস, আমি তোর শক্তি হয়ে থাকব। আমি অবাক হয়ে বললাম, মানে? সে আমার শরীরে বাস করতে চেয়েছিল। এই ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল, দুঃখের ছায় মেঝেতে পড়ে গেল নিজে থেকেই। কিশোরী ধীরে বলল, আপনি রাজি হননি? তারানাথ তাকালেন তার দিকে। এক মুহূর্তের জন্য হয়েছিলাম। আমি আর কিশোরী একসঙ্গে বলে উঠলাম, কি? চারি বাবা থেকে তাকে বলল, বাবা। আমি ভেবেছিলাম এক বাধা আত্মা আমার নিয়ন্ত্রণে থাকবে, আমি তাকে ব্যবহার করব। এই অহংকারে আমার প্রথম ভুল। বাইরে বাতাস শুরু হয়েছে, জানলার কাজ যেন কাঁপছে। আমি যখন সম্মতি দিতে যাচ্ছি, ঠিক তখনই আগুনের ভিতর থেকে আরেকটা কণ্ঠ শোনা গেল। আমরা তিনজন একসঙ্গে ঝুঁকে বললাম। কণ্ঠটা ছিল আমার গুরুর। এই কিশোরী স্তব্ধ। তিনি বললেন, তারানাথ, পিছিয়ে যা। তিনি সেখানে ছিলেন? আমি জিজ্ঞেস করলাম। না, শুধু কণ্ঠ। ছাড়ি বলল। তাহলে? তারানাথ ধীরে বললেন,
তখন বুঝলাম গুরু শুধু সাধক নন, তিনি এই চক্রের স্রষ্টা। আমি পিছতে যাব, ঠিক তখনই সে আমার বুকের দিকে হাত বাড়ালো। ঘড়ির বাতাস যেন মুহূর্তে জমাট বাঁধল। তার হাত স্পর্শ করতেই মনে হলো বরফের মতো ঠান্ডা, লোহা বুক ভেদ করছে। আমি মন্ত্র ভুলে গেলাম। এই কিশোরী চাপা গলায় বলল, আপনি অচেতন হয়েছিলেন? না, বরং সব কিছু আরো স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। এ তারানাথ বুকের দিকে হাত রাখলেন। এই দাগটা তখনই আমরা দেখলাম, তার বুকে ফ্যাকাশে একটা লম্বা দাগ। আমি শেষ শক্তি দিয়ে কালী কালী মহাকালী জপ করলাম। মন্ত্রের সঙ্গে সঙ্গে আগুনটা হঠাৎ ভেঙে পড়ল। চক্রের এক কোণ ফেটে গেল। আর সে, আমি জিজ্ঞেস করলাম। সে অদৃশ্য হয়ে গেল, কিন্তু যাওয়ার আগে বলেছিল, আমি তোর বাড়িতে আসবো তারানাথ। ঘরের ভিতর এটি স্তব্ধতা। এ কিশোরী ফিসফিস করলো, এই বাড়ি গুরুজি? তারানাথ ধীরে মাথা নাড়ালেন। চারি গলা কাঁপিয়ে বলল, বাবা, সে কি এখানে আছে? তারানাথ দীর্ঘ শ্বাস ফেললেন। শক্তি একবার ডাকা হলে সে পথ খুঁজে নেয়। ঠিক তখনই মটলেনের ভেতরের অন্ধকার করিডর থেকে একটা কঠিন পায়ের শব্দ শোনা গেল। যেন টক 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 করে কি জানি এগিয়ে আসছে। আমি উঠে দাঁড়ালাম। কিশোরীও। তারানাথ স্থির হয়ে বসে রইলেন। বসে পড়ো। আজ সে শুধু শুনছে। ঘরের আলো হঠাৎ আবার জ্বলে উঠল। ধূপের আগুন নিজে থেকেই জ্বলে উঠল। তারানাথ আমাদের দিকে তাকিয়ে বললেন, পরের অংশটা আরো কঠিন, কারণ তখন আমি জানতে পারি চক্র ভাঙা যায় না বিনা মূল্যে। মটলেনের ভিতরে সেই ক্ষীণ পায়ের শব্দ থেমে যাওয়ার পর ঘরটা আরো ভারী হয়ে উঠল। ধূপের আগুন নিজে থেকেই জ্বলে উঠছে, কিন্তু তার শিখা স্থির নয়, মাঝে মাঝে কেঁপে উঠছে। তারানাথ কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর নিচু গভীর স্বরে বললেন, চক্র ভাঙা যায়, কিন্তু চক্র যে রক্তে আঁকা, সে রক্ত তার মূল্য দাবি করে। চারি বাবার হাঁটুর উপর হাত রেখে বসে আছে। তার চোখ স্থির। এই কিশোরী আর আমি শব্দ না করে অপেক্ষা করছি। সেই রাতে আমি অজ্ঞান হইনি, কিন্তু চক্রের এক কোণ ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে শ্মশানের মাটি যেন নিঃশ্বাস ফেলল। গ্রামের লোকজন ভোরে আমাকে খুঁজে পায়। আমি চক্রের ভেতরেই বসেছিলাম। আগুন নেই, ছাই নেই, শুধু মাঝখানে কালো পোড়া দাগ। আমি ধীরে জিজ্ঞেস করলাম, আর হে আত্মা? তারানাথ এক মুহূর্ত আমার দিকে তাকালেন, তারপর সে চোখ সরিয়ে নিলেন। সে গিয়েছিল, কিন্তু মুক্তি পায়নি। ঘরের বাতাসে যেন অদৃশ্য একটা স্রোত বয়ে গেল। দুদিন পর আমার গুরু নিজে গ্রামে এলেন। তার কণ্ঠস্বরটা যেন বদলে গেল, আরো ভারী।
তিনি আমাকে দেখে হাসলেন, বললেন, তুই চক্রে হাত দিয়েছিস? এই কিশোরী নিঃশব্দে বসে শুনছে, তার চোখে কৌতূহল, কিন্তু কোনো প্রশ্ন নেই। আমি বললাম, ওটা অন্যায়। তিনি বললেন, অন্যায় বলে কিছু নেই, শক্তি আছে, দুর্বলতা আছে। এ চারি খুব আস্তে বলল। গুরু এ খারাপ ছিল? তারানাথ মেয়ের মাথায় হাত রাখলেন। তিনি শক্তির পূজারী ছিলেন, ন্যায়ের নয়। আমি তখন জানতে পারি ওই মেয়েটাকে বলি দেওয়া হয়েছিল আমারই গুরুর নির্দেশে। জমিদার শুধু মাধ্যম। ঘরের মধ্যে নীরবতা আরো গভীর হলো। গুরু অগ্নিচক্র তন্ত্র নামে এক নিষিদ্ধ সাধনা করছিলেন। এই তন্ত্রে আগুনের বাধা আত্মা তান্ত্রিককে ভবিষ্যৎ দর্শন দেয়, অদ্ভুত অদৃশ্য শক্তি দেয়, কিন্তু বিনিময়ে সে আত্মা চায় রক্ত। আমি অনিচ্ছায় গিললাম, একে কাদের রক্ত? যে তাকে ডাকে, এ চারি অজান্তে বাবার কাপড় চেপে ধরল। গুরু আমাকে বললেন, চক্রের এক কোণ ভেঙেছিস, এখনো মুক্ত নয়, বন্দিও নয়, ও মাঝপথে আছে। মাঝপথের আত্মা সবচেয়ে বিপজ্জনক। এ ধূপের শিখা আচমকা লম্বা হয়ে উঠল। হে হে হে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে কি হবে? তিনি বললেন, যার অহংকার বেশি তার রক্ত আগে। এ কিশোরীর চোখে মুহূর্তের জন্য আগুনের প্রতিফলন। সে কিছু বলল না। আমি গ্রাম ছেড়ে কলকাতায় ফিরে এলাম। ভাবলাম সব শেষ। তৃতীয় রাত, আমি নিজের ঘরে বসে জব করছি। হঠাৎ দেখলাম মেঝেতে লাল দাগ। ঘরের মধ্যে অদ্ভুত ঠান্ডা নেমে এলো। দাগটা ধীরে ধীরে চক্রের আকার নিচ্ছে। আমি বুঝলাম ও আমার সঙ্গে এসেছে। আমার গলা শুকিয়ে গেল। আপনি একা ছিলেন? হ্যাঁ, আর ঠিক তখনই দরজার বাইরে কারো পায়ের শব্দ, টক 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 করে। মডলেনের করিডোরে আবার যেন ক্ষীণ প্রতিধ্বনি হলো। কিশোরী এবারও চুপ, চারি নিঃশ্বাস আটকে বসে। আমি দরজা খুললাম, কেউ নেই, কিন্তু বাতাসে পোড়া গন্ধ। ঘুরে দাঁড়াতে দেখি আমার ঘরের ভেতর আগুনের মতো আলোক রেখা, আর তার মাঝখানে সে বলল, তুই চক্র ভেঙেছিস, এখন তোর রক্তে পূর্ণ হবে। এই চারি ফিস ফিস করে বলল। সে কি রেগেছিল? না মা, সে স্থির ছিল। স্থির রাগ সবচেয়ে ভয়ঙ্কর। আমি মন্ত্র জপ করতে গেলাম, কিন্তু বুঝলাম আমার কণ্ঠ শুকিয়ে গেছে, মন্ত্র মুখে আসছে না। এই ঘরের ভিতর নিস্তব্ধতা এমন যে নিজের হৃদস্পন্দন শোনা যায়। সে এগিয়ে এলো, তার আঙুলে ডগা আমার কপালে ছোঁয়াতে আমি দেখতে পেলাম তার মৃত্যুর মুহূর্ত। তারানাথের কণ্ঠ খুব নিচু। জমিদারের লোকেরা তাকে ধরে এনেছিল। গুরু মন্ত্র পড়ছিলেন, মেয়েটা কাঁদছিল না। সে শুধু বলেছিল, আমার রক্ত বৃথা যাবে না।
এই কিশোরীর চোখে এক ঝলক দুঃখ এলো, কিন্তু সে নীরব। আমি বুঝলাম ও শুধু প্রতিশোধ নয়, সাক্ষী চায়, তার কষ্টের সাক্ষী। আমি তখন সিদ্ধান্ত নিলাম আমি তাকে শক্তি হিসাবে ব্যবহার করব না, আমি তাকে মুক্তি দেওয়ার পথ খুঁজব। এই চারি মাথা তুলে বাবার দিকে তাকালো। কিন্তু মুক্তি দেওয়ার আগে তাকে শান্ত করতে হয়। আমি নিজের হাতের তালু কেটে রক্ত দিলাম চক্রের মাঝখানে। এই ঘোরের বাতাস এবার কি উঠল যেন। রক্ত মাটিতে পড়তে চক্র জ্বলে উঠল। সে পিছু হটল আর বলল, এই রক্ত মনে রাখবো। আমি অজান্তে বললাম, তাহলে আপনি নিজেই? হ্যাঁ, চক্রের অসম্পূর্ণতা আমি নিজের রক্তে বেঁধে দিলাম। সেই রাতের পর থেকে আমি যেখানে যাই আগুনের ছায়া আমার সঙ্গে যায়। মটলেনের দেওয়ালে টাঙানো রুদ্রাক্ষমালার ছায়া দীর্ঘ হয়ে উঠেছে। গুরু আবার এলেন, বললেন, তুই চক্রের অংশ হয়েছিস, এখন তোর বাড়ি, তোর বংশ সব তার সঙ্গে জড়িয়ে গেল। এই চারি স্থির হয়ে বসে আছে, তার মুখে ভয় নেই, অদ্ভুত এক মনোযোগ। তারানাথ ধীরে ঘরের চারিদিকে তাকালেন। মটলেন বাড়ি আমি পরে কিনেছি, কিন্তু জানতাম না এই বাড়ির মাটির নিচে আগে থেকেই এক প্রাচীন অগ্নিবৃত্ত আছে। আমি অনুভব করলাম ঘরের মেঝে যেন সামান্য উষ্ণ। কিশোরী এবার খুব ধীরে বলল, মানে চক্রটা এখানে আবার পূর্ণ হতে পারে? তারানাথ উত্তর দিলেন না। তিনি শুধু বললেন, চক্র অসম্পূর্ণ থাকলে সে পূর্ণতা খোঁজে, আর পূর্ণতা মানে আরো রক্ত। ঠিক তখনই মটলেনের ভিতরের অন্ধকার সিঁড়ি দিয়ে একটা খুব আস্তে টানা শব্দ ভেসে এলো, যেন কেউ মেঝেতে আঙুল টেনে আঁকছে, এই ঘস 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 করে। চারি মাথা ঘুরিয়ে তাকালো। কিশোরীর চোখ স্থির। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তারানাথ চোখ বন্ধ করলেন। সে আঁকছে অসম্পূর্ণ চক্র। এই ঘস 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 শব্দটা থামছিল না। মটলেনের ভিতরের অন্ধকার সিঁড়ির দিক থেকে যেন কেউ মেঝেতে কিছু এঁকে চলেছে। এই শব্দে কোনো তাড়াহুড়ো নেই, ধীর স্থির নিশ্চিত। তারানাথ চোখ বন্ধ রেখে বললেন, ভয় পেলে শব্দটা জোরে শোনা যায়। আমরা কেউ বললাম না। ধূপের গন্ধের সঙ্গে এবার হালকা পোড়া মাটির গন্ধ মিশেছে। কিছুক্ষণ পর তারানাথ চোখ খুললেন, শান্ত, অদ্ভুত শান্ত। চারে, তুই ঘরে যা। চারি মাথা নাড়ল। না বাবা, আমি থাকবো। এক মুহূর্ত তারানাথ মেয়ের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, পেছনে দাঁড়া। তিনি ধীরে উঠে দাঁড়ালেন। আমরা দুজনে উঠে পড়লাম। সিঁড়িটার দিকে এগোতেই মনে হলো যেন বাতাস ভারী। পায়ের তলায় মেঝে ঠান্ডা নয়, হালকা উষ্ণ। ঘর শব্দটা এবার পরিষ্কার। মনে হচ্ছে যেন কারো নখ পাথরের উপর ঘষছে। সিঁড়ির মোড়ে পৌঁছে আমরা থামলাম।
মেঝের উপর হালকা লালচে রেখা। এ তাজা নয়, এ শুকনো নয়। রেখাগুলো বাঁক নিচ্ছে, মিলছে, ভাঙছে। ত্রিভুজের ভিতর ত্রিভুজ। কিশোরী খুব নিচু স্বরে বলল, চক্র। তারানাথ হাঁটু গেড়ে বসে মেঝেতে হাত ছোঁয়ালেন। তার আঙুলের ঠোগায় লালচে রং লেগে উঠল। তিনি সেটা নাকে নিয়ে গন্ধ শুকলেন। তারপর বললেন, রক্ত নয়, স্মৃতি। এই রেখাগুলো ধীরে ধীরে নিজেরাই বাড়ছে আমাদের চোখের সামনে। কোনো হাত নেই, কোনো দেহ নেই, তবু আঁকা চলছে। চারি খুব আস্তে বলল, বাবা, সে কি নিচে? তারা মাথা তুললেন না। সে নিচে নয়, সে অসম্পূর্ণতার জায়গায়। সিঁড়ির নিচে অন্ধকার ঘর, ওখানে পুরনো কাঠ, ভাঙা আসবাব, মাটি গন্ধ। ঘর শব্দটা এখন সেখান থেকেই। তারানাথ সিঁড়ি বেয়ে নামতে লাগলেন। আমরা পিছনে পিছনে। ভিতরে ঘরের আলোটা একেবারে কম, কিন্তু মেঝের উপর যে রেখাগুলো আঁকা হচ্ছে সেগুলো হালকা নীলচে আলো ছড়াচ্ছে। কিশোরী ফিস ফিস করে বলল, এই চক্রটা আগেরটার মতো। তারানাথ উত্তর দিলেন, না, এটা অগ্নিচক্রের অসম্পূর্ণ রূপ, যেখানে রক্তের বদলে বংশের ছায়া লাগে। আমি শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নামা অনুভব করলাম। গুরু বলেছিলেন চক্রে হাত দিলে বংশ জড়িয়ে যায়। তারানাথের কণ্ঠে স্মৃতির ভার। আমি ভেবেছিলাম শুধু আমি বাধা পড়েছি, কিন্তু এখন বুঝি এ বাড়ি, এ মাটি সবই সেই অসম্পূর্ণতার টান পেয়েছে। এই চারি নীরবে দাঁড়িয়ে আছে, তার চোখ চক্রের উপর স্থির। হঠাৎ সে খুব ধীরে বলল, বাবা, মাঝখানটা ফাঁকা কেন? আমরা তাকালাম। সত্যি চক্রের মাঝখানে এখনো কোনো চিহ্ন নেই। শুধু এক টুকরো অন্ধকার। তারানাথের মুখ কঠিন হলো। মাঝখানটায় পূর্ণ হওয়ার কথা। ঘরের কোণে হঠাৎ হালকা কাঁপন, বাতাস যেন ঘনীভূত হলো। তারপর দূরে দেয়ালের পাশে একটা ম্লান অবয়ব। আগুনের মতো নয়, বরং ধোয়ার মতো। চুল ছড়ানো, চোখ জ্বলছে না, তবু গভীর। সে দাঁড়িয়ে আছে। কিশোরী নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে। আমি তো নড়তেই পারছি না। চারি বাবার হাত ধরল। তারানাথ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তুই আবার আঁকছিস? তার কণ্ঠে রাগ নেই, শুধু স্থিরতা। অবয়বটা নড়ল না, কিন্তু ঘরের বাতাসে একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। অভিযোগ। তারানাথ চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ কেউ কথা বলল না, শব্দ নেই। তারপর তিনি খুব ধীরে বললেন, আমি তোকে ব্যবহার করিনি, আমি তোকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছি। ঘরের বাতাসে হালকা কম্পন। মেঝের চক্রের রেখা একটু উজ্জ্বল হলো। তারানাথ আবার বললেন, কিন্তু তুই মুক্তি নিতে চাস নে।
এইবার অবয়বটা এক পায়ে এগোলো। এই চারি কাঁপলো না, তার চোখে বিস্ময়, ভয় নয়। হঠাৎ আমার মাথার ভিতরে একটা শব্দ বাজলো, এই সাক্ষী। আমি চমকে উঠলাম। এ কিশোরেও যেন শুনেছে। সে তাকালো আমার দিকে, কিন্তু কিছু বলল না। তারানাথ ফিস ফিস করলেন, সে শুধু প্রতিশোধ নয়, স্বীকৃতি চায়। তার মৃত্যু যেন বৃথা না যায়। চক্রের মাঝখানের অন্ধকার অংশে হালকা দাগ ফুটে উঠেছে। রেখাগুলো নিজেরাই মিলছে। চক্র পূর্ণ হলে সে আর বাধা থাকবে না। সে শক্তি হবে, কিন্তু যার সঙ্গে যুক্ত তাকে ছাড়বে না। এই চারি খুব আস্তে জিজ্ঞেস করলো, আমাকেও? তারানাথ এই চোখ খুলে মেঘে তাকালেন। তার চোখে প্রথমবারের মতো অনিশ্চয়তা। যদি আমরা থামাতে না পারি। তারানাথ নিজের কপাল থেকে অল্প সিঁদুর ছুঁয়ে তারপর সেটা মেঝের উপর ছুঁড়ে দিলেন। এর সঙ্গে সঙ্গে চক্রের আলো এক মুহূর্তের জন্য নিভে গেল। অবয়বটা পিছু হটল, কিন্তু সম্পূর্ণ মিলিয়ে গেল না। তারানাথ নিচু গলায় মন্ত্র জপতে লাগলেন, ধীর, গম্ভীর, ছন্দহীন। ঘরের তাপমাত্রা বদলাচ্ছে। ঠান্ডা আর গরমের মাঝামাঝি এক অস্বস্তিকর স্তর। মন্ত্র থামাতে আমরা দেখলাম চক্রের মাঝখানে একটা ক্ষীণ চিহ্ন ফুটে উঠেছে। আকৃতিটা পরিষ্কার নয়, কিন্তু দেখতে অনেকটা মানুষের হৃদয়ের মতো। আমি ফিস ফিস করে বললাম, এটা কি গুরুজি? তারানাথ ধীরে বললেন, যার রক্তে শুরু তার হৃদয়ে শেষ। চারি বাবার দিকে তাকিয়ে রইল। অবয়বটা ধীরে ধীরে ম্লান হতে লাগলো। ঘরের আলো স্বাভাবিক হলো, মেঝের চক্র ফ্যাকাচে হয়ে গেল, কিন্তু পুরোপুরি মুছে গেল না। তারানাথ দাঁড়িয়ে রইলেন। সে এখনো পুরো শক্তি পায়নি, কিন্তু সময় চাইছে। এই কিশোরী অবশেষে খুব নিচু স্বরে বলল, সময় কিসের জন্য? তারানাথ সোজা হয়ে দাঁড়ালেন, অসম্পূর্ণতা পূরণের জন্য। আমরা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। ঘরের বাতাস আগের মতো নয়, কোথাও যেন হালকা উষ্ণতা লেগে আছে। তারানাথ আবার নিজের আসনে বসলেন, ছাড়ি তার পাশে। আজকের জন্য এতটুকুই, তিনি বললেন। তারপর খুব ধীরে চুপ করলেন, কিন্তু এখন আমি জানি চক্র শুধু অতীতের নয়, এটা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। ধূপের ধোঁয়া সোজা উপরে উঠছে না, মাঝপথে বাঁক নিচ্ছে। বাইরে হাওয়া থেমে গেছে। মটলিনের মাটির নিচে চক্র অসম্পূর্ণ, মাঝখানে চিহ্ন এখনো পূর্ণ হয়নি। সেদিন সন্ধ্যায় তারানাথ অনেকক্ষণ চুপ করেছিলেন। বাইরে বৃষ্টি পড়ছিল না, তবু বাতাসে ভেজা মাটির গন্ধ। চারি জানলার ধারে দাঁড়িয়ে আমি আর কিশোরী আগের চেয়ে বেশি সতর্ক। যেন আমরা জানি আজকের কাহিনী অন্যরকম হবে। তারানাথ ধীরে বললেন, তোরা ভাবছিস অগ্নিচক্র সম্পূর্ণ হয়েছিল? না, আমি শুধু দেহকে শুদ্ধ করেছিলাম, কিন্তু চক্রের মাঝখানের চিহ্ন
সেটা অসম্পূর্ণ রয়ে গেছে। এই কিশোরী গম্ভীর স্বরে বলল, মাঝখানের চিহ্ন মানে বীজমন্ত্র? তারানাথ তাকালেন তার দিকে। যে বীজমন্ত্র চক্রকে জাগায় আবার নিভিয়েও দেয়, সেটাই ছিল গুরুর শর্ত। সেই রাতে শ্মশান ছেড়ে ফিরে আসার পর আমার মনে শান্তি ছিল না, কারণ গুরুদেব আমাকে যে অগ্নিচক্র শিখিয়েছিলেন তার একটা অংশ আমি ইচ্ছা করে এড়িয়ে গেছি। গুরু বলেছিলেন, চক্র পূর্ণ করতে হলে মাঝখানে নিজের রক্তের চিহ্ন দিতে হবে, অন্যের জন্য নয়, নিজের সংকল্পের দায়ে। আমি সেই অংশ করিনি। কেন করিনি জানিস? কারণ তখন আমার মনে সন্দেহ ছিল, আমি কি সত্যি মুক্তির জন্য চক্র আঁকছি, নাকি নিজের শক্তি প্রমাণের জন্য। চক্রের মাঝখানের চিহ্ন শুধু রক্ত নয়, ওটা নিজের অহংকার ভাঙার প্রতীক। আমি আস্তে করে বললাম, তাহলে আপনি ইচ্ছে করে অসম্পূর্ণ রেখেছিলেন? তারানাথ মাথা নাড়লেন। হ্যাঁ, কারণ সম্পূর্ণ করলে হয়তো নীলাম্বরের শক্তি পুরোপুরি বিলীন হতো, কিন্তু তার সঙ্গে শ্মশানের রক্ষা কবচও ভেঙে যেতে পারত। কিশোরী চুপচাপ শুনছিল। মানে ওর শক্তি পুরোপুরি নষ্ট হয়নি? না, শক্তি কখনো নষ্ট হয় না, শুধু রূপ বদলায়। চারি এবার ধীরে বলল, তাহলে মাঝখানে চিহ্ন না থাকলে কি হয়? তারানাথ একটু থেমে বললেন, তখন চক্র জেগে থাকে কিন্তু সম্পূর্ণ হয় না, আর অসম্পূর্ণ শক্তি সবচেয়ে বিপজ্জনক। ঘটনাটা ঘটেছিল 3 রাত পর। মটলেনের বটগাছের নিচে মাটি ফেটে ছোট একটা গর্ত তৈরি হয়েছে, এ খবরটা এলো। আমি নিজে গিয়ে দেখলাম মাটির ফাটলের ভেতর থেকে কেমন উষ্ণ বাতাস বেরোচ্ছে, আর তার মাঝখানে একটা অর্ধ চিহ্ন। আমি বুঝলাম যে চিহ্ন আমি সম্পূর্ণ করিনি, মাটি নিজে থেকে সেটা আঁকতে শুরু করেছে। গুরুদেবের কথা মনে পড়ল, যখন সাধক দায় এড়ায় তখন প্রকৃতি দায় নিজের হাতে তুলে নেয়। আমি সেদিন প্রথমবার বুঝলাম গুরু কেন রক্তের শর্ত দিয়েছিলেন। কারণ রক্ত মানে ব্যক্তিগত দায়, নিজের অংশ না দিলে চক্র অসম্পূর্ণই থাকে। রাত বাড়ল, আমি শ্মশানে একা দাঁড়িয়ে। মাটির নিচ থেকে যেন মৃদু কম্পন। আমি চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে শুরু করলাম, কিন্তু মাঝপথে মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে। ঘুরে দেখি গুরুদেব না, দেহে নয়, ছায়ায়। তিনি বললেন, তুই শর্ত মানিসনি তারানাথ। আমি মাথা নত করলাম। আমি ভয় পেয়েছিলাম। গুরুদেব বলল, কিসের ভয়? নিজের অহংকারের। গুরু মৃদু হেসে বললেন, অহংকার ভাঙতে রক্ত লাগে, তোর রক্ত না দিলে চক্র কখনো শান্ত হবে না। আমি বললাম, তাহলে কি আমাকে এখন? তিনি থামালেন। শর্ত এখনো আছে, কিন্তু মনে রাখিস
রক্ত দিলে তুই শক্তির অংশীদার হবি, আর শক্তি ভাগ মানে দায় ভাগ। তারপর ছায়া মিলিয়ে গেল। কিশোরী গলা নিচু করে বলল, হে, আপনি কি সত্যি গুরুকে দেখেছিলেন? তারানাথ মৃদু হেসে বললেন, সাধকের গুরু কখনো সম্পূর্ণ চলে যান না। আমি একটু অস্থির স্বরে বললাম, মানে আপনাকে নিজের রক্ত দিতে হবে? তারানাথ চুপ করে রইলেন। ছাড়িয়ে এবার বাবার হাতের দিকে তাকালো। তারানাথের হাতের ডান দিকের কবজিতে একটা পুরনো দাগ। সে রাতে সিদ্ধান্ত নিলাম, বটগাছের নিচে মাটির উপর আবার অগ্নিচক্র আঁকলাম। 4 কোণে চিতাবর্ষ, মাঝখানে ফাঁকা স্থান। আমি জানতাম এই ফাঁকা স্থান পূরণ না করলে মটলেনের মাটি শান্ত হবে না। মন্ত্র পাঠ শুরু করলাম। চারদিক নিস্তব্ধ। দূরে কুকুর ডেকেছিল, তারপর থেমে গেছে। শেষ পর্যায়ে এসে থামলাম। গুরুর শর্ত মনে পড়ল। আমি নিজের আঙুলে ছোট্ট ক্ষত করলাম। রক্তের প্রথম ফোঁটা পড়তে মাটির ফাঁক থেকে গরম বাতাস বেরোলো। দ্বিতীয় ফোঁটা পড়তেই মাটির নিচ থেকে কারো দীর্ঘ শ্বাস। তৃতীয় ফোঁটা পড়তেই মাঝখানের চিহ্ন সম্পূর্ণ হলো। চক্র জ্বলে উঠল, আগুনে নয়, আলোতে। আমি অনুভব করলাম কিছু একটা আমার ভিতরে ঢুকছে। শক্তি, কিন্তু সেই সঙ্গে ভার। হে, আমি ফিসফিস করে বললাম, হে, তারপর গুরুজি? তারানাথ চোখ তুলে তাকালেন। তারপর চক্র শান্ত হলো, মাটি স্থির, বটগাছ নিঃশব্দ। তাহলে সব শেষ? তারানাথ ধীরে মাথা নাড়লেন। না, কারণ রক্ত দিয়ে চিহ্ন পূর্ণ মানে আমি এখন সেই শক্তির অংশীদার। কিশোরী বলল, মানে? মানে নীলাম্বরের অসম্পূর্ণ সাধনা যে শক্তি ছিল, তার একটা অংশ এখন আমার ভিতরে। ঘরে এক মুহূর্তের নীরবতা। চারিয়া আসতে বলল, তাই কি আপনি মাঝে মাঝে রাতের দিকে একা বসে থাকেন? তারানাথ মৃদু হেসে বললেন, হয়তো। সেদিনের পর থেকে মাঝে মাঝে আমি অনুভব করতাম তৃতীয় প্রহরে কেমন এক টান। ঘুম ভেঙে যায়, মনে হয় বটগাছ ডাকছে। গুরু বলেছিলেন, চক্র পূর্ণ করলে তুই রক্ষক হবি। আমি তখন বুঝিনি রক্ষক মানে শুধু রক্ষা নয়, নজরদারিও। মটলেনের মাটির নিচে এখন চক্র সম্পূর্ণ, কিন্তু শক্তি ঘুমিয়ে আছে মাত্র। যদি কেউ আবার সেই শক্তি জাগাতে চায়, তবে তাকে আগে আমাকে অতিক্রম করতে হবে। তারানাথ হিট বলে চুপ করে গেলেন। বাইরে হালকা হাওয়া বইছে, কুপির আলোটা দুলছে। তারপর আবার তিনি ধীরে ধীরে বললেন, গুরুর গোপন শর্ত আমি পূরণ করেছি, কিন্তু সেই শর্তের মূল্য এখনো দিচ্ছি। ঘরের ভিতর যেন হালকা কাঁপুনি, কারণ মাঝখানের চিহ্ন পূর্ণ হলে সাধকার
সাধারণ মানুষ থাকে না। এই তারানাথের এই চোখে অদ্ভুত এক দীপ্তি, সে হয়ে যায় চক্রের প্রহরী। এই সেদিন রাতটা অদ্ভুত নীরব ছিল। তারানাথ কাহিনী শুরু করার আগে অনেকক্ষণ কুপির শিখার দিকে তাকিয়ে রইলেন। চারি আজ খুব কম কথা বলছে। আমি আর কিশোরীও অস্বাভাবিকভাবে চুপ। তারানাথ ধীরে বললেন, চক্র সম্পূর্ণ হওয়ার পর মানুষ ভাবে সব শান্ত হয়েছে, কিন্তু শক্তি যখন ঘুমায় তখনই সে সবচেয়ে সচেতন থাকে। এ কিশোরী আসতে বলল, মানে শক্তি তখন সক্রিয়? হ্যাঁ, ঘুমন্ত সাপ যেমন কুণ্ডলী পাকিয়ে থাকে তেমন। রক্ত দিয়ে মাঝখানের চিহ্ন পূর্ণ করার পর প্রথম 3 রাত কিছুই হয়নি। মটলেন শান্ত, বটগাছ নিঃশব্দ, শ্মশানের মাটি শীতল। আমি ভেবেছিলাম গুরুদেবের শর্ত পূর্ণ হয়েছে, দায়িত্ব শেষ। কিন্তু 4র্থ রাতে বুঝলাম প্রহরী হওয়া মানে শেষ নয়, শুরু। সেই রাত 3য় প্রহরে হঠাৎ ঘুম ভেঙে গেল। কারো ডাক শুনলাম না, কোনো শব্দও নয়। তবু মনে হলো আমাকে যেতে হবে। আমি উঠে দাঁড়ালাম। বাইরে চাঁদ নেই, বাতাসে অদ্ভুত ঠান্ডা। পা যেন নিজে থেকে বটগাছের দিকে চলল। আমি গম্ভীর হয়ে বললাম, আপনি কি নিজের ইচ্ছা যাচ্ছিলেন? তারানাথ হালকা মাথা নাড়লেন। না, প্রহরীর টান ছিল। চারি হালকা গলায় বলল, মানে চক্র আপনাকে ডাকছিল? তারানাথ তাকালেন তার দিকে। চক্র তার রক্ষককে চেনে। বটগাছের নিচে পৌঁছে দেখি মাটির ওপর অগ্নিচক্রের রেখা হালকা লাল আভায় জ্বলছে। আমি তো সেদিন চক্র মাটির নিচে সম্পন্ন করেছিলাম, তাহলে উপরে আলো কেন? আমি ভিত্তের ভিতরে পা রাখতেই শরীরের ভিতর যেন আগুন বয়ে গেল। না, জ্বালা নয়, শক্তি। চক্রের মাঝখান থেকে কেমন একটা ছায়া উঠল, ধোয়ার মতো, কিন্তু আকার স্পষ্ট। আমি বুঝলাম এটা নীলাম্বর নয়, এটা শক্তির অবশিষ্ট। ছায়াটা ধীরে আমার চারপাশে ঘুরতে লাগলো। একটা কণ্ঠ ভেসে এলো, প্রহরী। আমি মন্ত্র জপ করলাম না, কারণ বুঝেছিলাম এটা শত্রু নয়, পরীক্ষা। ছায়াটা আমার কপালের সামনে এসে থামলো। তারপর হঠাৎ প্রশ্ন, তুই কি দায় স্বীকার করিস? আমি বললাম, হ্যাঁ। তুই কি শক্তিকে নিজের বলিস? না, আমি রক্ষক মাত্র। ছায়া থেমে গেল। বটগাছের ডালগুলো কেঁপে উঠল। দূরে শেয়ালের ডাক। ছায়া আবার বলল, তবে কি জেনে রাখ, শক্তি ঘুমিয়ে আছে, কিন্তু তাকে কেউ জাগাতে চাইছে। আমার শরীর শীতল হয়ে গেল। কে? ছায়া উত্তর দিল না, ধীরে ধীরে মাটির ভিতরে মিলিয়ে গেল। চক্রের আলো নিভে গেল। এ কিশোরী বলল, তাহলে সত্যি কেউ জাগাতে চাইছিল? এ তারানাথ গম্ভীর। হ্যাঁ,
এবং সে মটলেনের বাইরের কেউ নয়। আমি একটু খেপে উঠলাম। মানে এই গ্রামের কেউ? হয়তো হয়তো আরো কাছের কেউ। চারি চুপচাপ বাবার দিকে তাকিয়ে রইল। পরদিন সকালে খবর এলো, মটলেনের দক্ষিণ প্রান্তে এক কিশোর নিখোঁজ। নাম ছিল রামু, বয়স আন্দাজ 15। সে নাকি রাতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, কেউ দেখেনি। আমি জানতাম এটা কাকতাল নয়, কারণ শক্তি জাগাতে হলে দরকার কৌতূহলী মন, আর কিশোরদের মন সবচেয়ে সহজে টানে। আমি সন্ধ্যায় রামুর বাড়ি গেলাম। তার মা কাঁদছে। আমি বাড়ির উঠোনে দাঁড়িয়ে চোখ বন্ধ করলাম। একটু মনোসংযোগ করতেই অনুভব করলাম মাটির নিচের চক্রে হালকা কম্পন। কেউ চক্রের কেন্দ্রে হাত দিয়েছে। রাত নামতেই আমি আবার বটগাছের দিকে গেলাম। এবার বাতাস ভারী, মাটির গন্ধের সঙ্গে অন্য গন্ধ, তাজা রক্তের। চক্রের উপর একটা ছোট দাগ, কেউ নিজের আঙ্গুল কেটে মাঝখানে স্পর্শ করেছে। আমার বুক ধক করে উঠল। গুরুর শর্ত ছিল রক্ত দিয়ে দায় স্বীকার, কিন্তু অজ্ঞানে রক্ত দিলে কি হয় জানিস? চক্র জেগে ওঠে, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করার কেউ থাকে না। আমি চারদিকে তাকালাম। দূরে একটা ছায়া দৌড়ে গেল। আমি দ্রুত তার পিছু নিলাম। ছায়াটা শ্মশানের এক কোণে গিয়ে থামলো। আমি কাছে যেতে দেখলাম রামু। তার চোখ ফাঁকা, ঠোঁট নীল। সে ফিসফিস করছে, তৃতীয় প্রহর, তৃতীয় প্রহর। আমি বুঝলাম চক্রের শক্তি তাকে স্পর্শ করেছে। আমি তার কাঁধে হাত রাখতে সে কেঁপে উঠল। ওই দাদু বলেছিল মাঝখানে হাত দিলে শক্তি পাওয়া যায়। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। জিজ্ঞেস করলাম, কোন দাদু? রামু আঙুল তুলে দেখালো বট গাছের দিকে, কিন্তু সেখানে কেউ নেই। আমি গলা শুকিয়ে বললাম, ওই দাদু কি? তারানাথ চোখ বন্ধ করলেন। আমি নিশ্চিত নই, কিন্তু শক্তি কখনো নিজের মুখ দেখায় না, সে অন্য মুখ ধার করে। এই কিশোরী ধীরে বলল, তাহলে আপনি কি করলেন? এই তারানাথ বললেন, আমি রাজমুখে বাঁচালাম, কিন্তু তার বিনিময়ে চক্র পুরোপুরি জেগে উঠল। ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। ছাড়ি হালকা কাপা গলায় জিজ্ঞাসা করল, চক্র জেগে উঠলে কি হয়? এ তারানাথের চোখে গভীর ছায়া। তখন প্রহরীকে শুধু রক্ষা নয়, যুদ্ধ করতে হয়। রামুকে আমি বাড়ি ফিরিয়ে দিলাম। তার শরীর শান্ত, কিন্তু তার কপালে হালকা লাল চিহ্ন। আমি জানতাম এটা সাময়িক। চক্র এখন সক্রিয়, আর কেউ তাকে ব্যবহার করতে চাইছে। প্রহরী হিসাবে আমার সময় শুরু হয়েছে। এরপর তারানাথ ধীরে উঠে দাঁড়ালেন, জানলার বাইরে তাকালেন। মটলেনের মাটি তখন আর নিস্তব্ধ ছিল না। তিনি ফিরে তাকালেন আমার আর কিশোরের দিকে। পরের রাতে আমি জানতে পারলাম কে সেই দাদু। এই কুপির আলোটা যেন দুলে উঠল। তারপর তারানাথ খুব আস্তে বললেন,
আর সে মানুষ ছিল না। এই সেদিন থেকে আমি আর আগের মতো নেই। তারানাথ বাবু বাড়িতে যাতায়াত ছিল আগেও, কিন্তু এখন মনে হয় আমি যেন গল্প শুনতে যাই না, কোনো অদৃশ্য প্রান্তের দিকে এগোই। চারিচোখে কেমন অদ্ভুত স্থিরতা এসেছে। কিশোরীও আজকাল কম কথা বলে। আমি লিখে রাখছি সব কিছু, কারণ তারানাথবাবু নিজেই বলেছিলেন, বিভূতি, কোনো তান্ত্রিক ঘটনার সাক্ষী হলে তা মনে রাখিস না, লিখে রাখিস, না হলে তা তোর ভেতরে বাসা বাঁধবে। এই সেদিন সন্ধ্যায় আমরা যখন বসলাম, তার মুখে আগের চেয়েও কঠিন রেখা। তিনি বললেন, তুই তো শুনেছিস রামুর কথা, আজ তোকে বলবো, ও যে দাদুকে দেখেছিল সে কে। আমি এই কলম শক্ত করে ধরলাম। তারানাথবাবু বললেন, রামুকে বাড়ির পৌঁছে দিয়ে আমি সরাসরি বটগাছের কাছে ফিরে যাই, কারণ ওর কপালে চিহ্নটা দেখে বুঝেছিলাম চক্র শুধু জেগে ওঠেনি, তাকে কেউ পরিচালনা করছে। এ কিশোরী হাসতে জিজ্ঞেস করল, আপনি কি তখনই সন্দেহ করেছিলেন? তিনি মাথা নাড়লেন। হ্যাঁ, শক্তি নিজে থেকে শিশুকে ডাকবে না, তাকে কেউ পথ দেখায়। আমি বললাম, তাহলে সেই দাদু? তারানাথবাবু আমার দিকে তাকালেন, চোখে যেন গভীর ছায়া। বেবুতে, সব দাদু মানুষ নয়। তিনি বললেন, বট গাছের তলায় পৌঁছে দেখে মাটি ঠান্ডা, কিন্তু বাতাস গরম। অগ্নিচক্রের রেখা খুব মৃদু লাল হয়ে জ্বলছে। আমি কল্পনা করেছিলাম যেন নিজেই সেখানে দাঁড়িয়ে আছি। তারানাথবাবু বললেন, আমি চোখ বন্ধ করে অনুভব করতে চাইলাম কোন দিক থেকে টান আসছে। কি একটু থামলেন। পূর্ব দিক। কিশোরী ফিস ফিস করে বলল, পূর্ব দিক তো শ্মশানের পুরনো অংশ। ঠিক তাই, শ্মশানের পুরনো অংশে এখন কেউ যায় না, মাটি বসে গেছে, কয়েকটা ভাঙা সমাধি আর শুকনো কাঠের স্তূপ। আমি এগিয়ে গিয়েছিলাম, আমি দেখলাম একজন বসে আছে। আমি অনিচ্ছাকৃতভাবে জিজ্ঞেস করলাম, মানুষ? তিনি ধীরে বললেন, আকারে মানুষ, কিন্তু স্থিরতা মানুষের নয়। লোকটা পিঠ দিয়ে বসেছিল, ধপধপে সাদা ধুতি, মাথায় টাক, চুলের রিং ঘাড়ে নেমে এসেছে। সে বলল, তুই দেরি করেছিস প্রহরী। লিখতে লিখতে আমার হাত কেঁপে উঠল। তারানাথবাবু বললেন, আমি জিজ্ঞেস করলাম, তুই কে? লোকটা ঘুরে তাকালো, তার চোখ ছিল ফাঁকা, মানে চোখ আছে কিন্তু মনি নেই, সাদা। সে হেসে বলল, আমি তোকে বহুদিন ধরে দেখছি। আমি শিউরে উঠলাম। কিশোরী গলা নিচু করে বলল, ও কি নীলাম্বর? না। তারানাথবাবু বললেন, নীলাম্বরের শক্তি ছিল আগুনের মতো, আর এ ছিল কুয়াশার মতো। লোকটা বলেছিল,
তুই চক্র পূর্ণ করেছিস, কিন্তু শক্তি কি তোকে অনুমতি দিয়েছে? আমি বলেছিলাম আমি দায় স্বীকার করেছি। লোকটা তখন মাথা নাড়ল। দায় স্বীকার করলে অধিকার পাওয়া যায় না। আমি বুঝলাম এ শুধু পরীক্ষা নয়, চ্যালেঞ্জ। আমি মন্ত্র পাঠ শুরু করলাম, কিন্তু আশ্চর্য, শব্দ বেরোলো না, যেন গলায় কেউ হাত রেখেছে। আমি অবচেতন মনেই গলা স্পর্শ করলাম। লোকটা তখন ধীরে উঠে দাঁড়ালো। তার পায়ের নিচের মাটি ডোবেনি, ছায়া পড়েনি। সে বলল, তুই রক্ত দিয়েছিস, কিন্তু তোর রক্ত কি শুদ্ধ? আমার কণ্ঠ তখন ভারী হয়ে উঠল। আমি বুঝলাম এটা শুধু শক্তি নয়, সন্দেহ। প্রহরীর ভেতরে সন্দেহ ঢুকিয়ে দিলে চক্র ভেঙে যায়। এই কিশোরী এই চুপ করে আছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি তখন কি করলেন? তিনি বললেন, আমি মন্ত্র ছেড়ে দিলাম। আমরা দুজনই এই চমকে উঠলাম। মন্ত্র ছাড়লেন? তিনি মাথা নাড়লেন। হ্যাঁ, কারণ বুঝেছিলাম এ মন্ত্রের যুদ্ধ নয়, এ মনস্তরের। লোকটা এগিয়ে এলো। আমার কপালের সামনে মুখ। সে ফিসফিস করলো, প্রহরী, তুই যদি নিজেকে সন্দেহ করিস, আমি প্রবেশ করব। আমি তখন নিজের গুরুর মুখ স্মরণ করলাম। গুরুর শক্ত রক্তের দায়। এক মুহূর্তের জন্য তার কণ্ঠ দৃঢ় হয়ে উঠল। আমি বললাম, আমি প্রহরী, অধিকারী নই। শক্তি আমার নয়। কি বাতাসে হঠাৎ শু শু করে শব্দ হতে শুরু করলো। লোকটার মুখ বিকৃত হতে শুরু করলো। সাদা চোখ লাল হয়ে উঠল, চামড়া যেন ফেটে যাচ্ছে। সে চিৎকার করলো, তুই আমাকে চিনতে পারছিস না? আমি বললাম, আমি তখন বুঝলাম এ কোনো আলাদা সত্তা নয়, চক্রের অবশিষ্ট সন্দেহ। এই কিশোরী এ বিষয়ে বলল, সন্দেহেরও রূপ হয়? তিনি মৃদু হাসলেন। শক্তি যখন জেগে থাকে, তখন মানুষের দুর্বলতা রূপ পায়। শেষে লোকটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে বলেছিল, আমি আবার আসব অন্য রূপে। তারানাথবাবু থামলেন। ঘরে একেবারে নিস্তব্ধতা। আমি অনুভব করছিলাম এই গল্প শুধু অতীত নয়, যেন এখনো চলছে। আমি জিজ্ঞেস করলাম, তারপর রামু? তিনি বললেন, রামু সুস্থ হয়েছিল, কিন্তু মাঝে মাঝে ওনাকে বট গাছের তার দিকে তাকিয়ে হাসত। চারি হালকা কাঁপা গলায় বলল, বাবা, আজ বিকেলে আমারও বটগাছের দিকে তাকিয়ে কেমন যেন লাগছিল। তারানাথবাবু দ্রুত তার দিকে তাকালেন। তুই গিয়েছিলে? চারি মাথা নাড়ল। না, কিন্তু মনে হচ্ছিল কেউ দাঁড়িয়ে আছে। আমি তখন প্রথমবার অনুভব করলাম এই কাহিনী আমাদের কাছেও পৌঁছে গেছে। নারায়ণবাবু ধীরে বললেন, প্রহরীর জাগরণ মানে যুদ্ধের শুরু। সন্দেহের দাদু আবার আসবে,
কিন্তু এবার সে একা আসবে না। এ কুপির আলো হঠাৎ তপ করে কমে গেল। আমি অজান্তেই লিখলাম, আজ থেকে মটলেন শুধু একটি গ্রাম নয়, এটা এক জাগ্রত চক্রের প্রহরাস্থল। তারানাথবাবু শেষবার বললেন, বেহতে পরের প্রহরে যা ঘটেছিল তা তোদের কল্পনার বাইরে। আমি কলম থামালাম। বাইরে তখন বাতাস বইছে, আর আমার মনে হলো বটতলায় কেউ দাঁড়িয়ে আমাদের এই বাড়ির দিকে কেউ তাকিয়ে আছে। সেদিন রাতের কথা লিখতে গিয়ে এখনো হাত কেঁপে ওঠে। এই তারানাথবাবু আমাদের দিকেই তাকিয়েছিলেন, যেন যাচাই করছেন আমরা কতটা শুনতে প্রস্তুত। কিশোরীর মুখ কঠিন, কিন্তু চোখে উৎকণ্ঠা। ছাড়িয়ে আজ বাবার খুব কাছে বসেছে। তিনি বললেন, সন্দেহের দাদু মিলিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু শক্তি কখনো এক রূপে স্থির থাকে না। তোরা তো জানিস চক্র এখন জেগে আছে। আমি মাথা নাড়ালাম। তিনি ধীরে বলতে শুরু করলেন, সেদিনের পর 3 দিন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। এই নীরবতাই আমাকে বেশি সতর্ক করেছিল, কারণ তান্ত্রিক শক্তি আঘাত করার আগে স্থির হয়, যেন নিশানা ঠিক করে। তৃতীয় রাতের শেষে ঠিক প্রহর বদলের সময় আমি আবার সেই টান অনুভব করলাম, কিন্তু এবার টানটা শ্মশানের দিকে নয়, বাড়ির ভেতরে। আমি অবিচেতন মনে বলে ফেললাম, বাড়ির ভেতর? তারানাথবাবু আমার দিকে তাকালেন। হ্যাঁ বিভূতি, প্রহরীর পরীক্ষা বাইরে নয়, ভেতর থেকেই শুরু হয়। ছাড়ি খুব আস্তে বলল, সেদিন আমি অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম। তারানাথবাবু থামলেন। কি স্বপ্ন? এক বুড়ো মানুষ আমাকে ডাকছে, বলছে চক্রের মাঝখানে দাঁড়া। ঘরের বাতাস যেন মুহূর্তে ঠান্ডা হয়ে গেল। তারানাথবাবু বললেন, সে রাতে আমি ঘুম ভেঙে দেখি চারি বিছানায় নেই। কি আমার বুক ধক করে উঠল। কিশোরী চমকে বলল, আপনি আগে বলেননি তো? তিনি শান্ত স্বরে বললেন, কারণ তোদের ভয় দেখানো আমার কাজ নয়। আমি বাইরে বেরিয়ে দেখি উঠোনের মাঝখানে চারি দাঁড়িয়ে, চাঁদের আলো নেই, তবু তার চারপাশে হালকা আভা। সে ধীরে ধীরে মাটির দিকে তাকিয়ে কিছু বলছে। আমি এগিয়ে গিয়ে শুনলাম, তৃতীয় প্রহর পূর্ণ করো, পূর্ণ করো। আমার গলা শুকিয়ে গিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, চারি কি জেগেছিল? তিনি মাথা নাড়লেন। না, তার চোখ খোলা, কিন্তু দৃষ্টি ফাঁকা। আমি তখন বুঝলাম চক্র এবার বাড়ির ভেতর ঢুকে পড়েছে, কারণ শক্তি বাইরে সীমাবদ্ধ থাকলে বিপদ কম, ভেতরে এলে সে রক্তের টান খোঁজে। আমি মন্ত্র জপ করতে যাচ্ছিলাম, কিন্তু থেমে গেলাম, কারণ বুঝলাম এটা সরাসরি আক্রমণ নয়, প্রলোভন। চারি তখনও স্থির দাঁড়িয়ে। আমি তার সামনে গিয়ে খুব নরম গলায় বলেছিলাম, চারি চোখ বন্ধ করো।
চারি সঙ্গে সঙ্গে বলেছিল, দাদু বলেছে মাঝখানে দাঁড়ালে শক্তি পাওয়া যায়। আমার মেরুদণ্ড বেয়ে এই ঠান্ডা স্রোত নেমে গেল। কিশোরী ফিস ফিস করে বলল, ওই দাদু আবার? তারানাথ বাবু মাথা নাড়লেন। হ্যাঁ, কিন্তু এবার সে রূপ পাল্টেছে। আমি চারির কপালে হাত রাখলাম, গুরুর নাম স্মরণ করলাম, নিজের রক্তের দাগ স্পর্শ করলাম। ঠিক তখন উঠোনের মাঝখানে মাটির উপর হালকা বৃত্ত ফুটে উঠল। আমি নিঃশ্বাস আটকে শুনছিলাম। তিনি বললেন, চক্রের রেখা বাড়ির মাটিতেও ছাপ ফেলেছে, অর্থাৎ শক্তির সীমা ছাড়িয়েছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে তাকে থামালেন? তিনি বললেন, থামায়নি, স্বীকার করেছি। আমরা দুজনই চুপ। আমি বললাম, যদি পরীক্ষা নিতে চাস আমাকে নে, ওকে নয়। বাতাসে কেমন গুঞ্জন উঠেছিল। চারি হঠাৎ কেঁপে উঠেছিল। তার শরীর ঠান্ডা। আমি তাকে বুকে টেনে নিয়েছিলাম। মাটির বৃত্ত মিলিয়ে গিয়েছিল। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। পরদিন সকালে ছাড়ি কিছুই মনে করতে পারেনি, কিন্তু তার হাতের তালুতে লাল চিহ্ন, মাঝখানের চিহ্নের মতো। আমি তাকিয়ে দেখলাম চারি চুপচাপ নিজের হাত দুটো জড়িয়ে ধরে আছে। এই কিশোরী খুব আস্তে বলল, হ্যাঁ, এখনো আছে? চারি মাথা নাড়ল। আমি লক্ষ্য করলাম তারানাথ বাবুর চোখে এক মুহূর্তের জন্য উদ্বেগের রেখা ফুটে উঠেছিল। তিনি বললেন, বিভূতি শক্তি যখন নতুন বাহন খোঁজে, সে কৌতূহলী মন বেছে নেয়। রামও ছিল একবার, এবার সে বাড়ির ভেতর হাত বাড়িয়েছে। আমার গলা একেবারে শুকিয়ে গেল। তাহলে বিপদ এখনো কাটেনি? তিনি শান্ত স্বরে বললেন, প্রহরীর কাজ শেষ হয় না, শুধু রূপ বদলায়। সেই রাতে আমি বুঝেছিলাম সন্দেহের দাদু একা নয়, সে শুধু শক্তির এক ছায়া। তার পিছনে আরেক সত্তা আছে, যে চক্রকে জাগিয়ে সম্পূর্ণ অন্য কাজে লাগাতে চায়। তারানাথ বাবু শেষবার বললেন, পরের প্রহরে আমি জানতে পারি এই শক্তির উৎস শুধু নীলাম্বর নয়, তারও আগে কেউ এই মাটিতে সাধনা করেছিল। ঘরে নীরবতা নেমে এলো। আমি কোন থামালাম। বাইরে বট গাছের দিক থেকে হালকা শব্দ এলো, যেন শুকনো ডাল ভাঙল। চারি হঠাৎ জানলা থেকে তাকালো। আমি অনিচ্ছায় তাকালাম তার সঙ্গে সঙ্গে। অন্ধকারের ভিতর মনে হলো কেউ যেন দাঁড়িয়ে আছে। সেদিন পর আমি আর রাতে একা বাড়ি ফিরতে সাহস পাইনি। তারানাথ বাবুর বাড়ির উঠোনে দাঁড়ালে এখন একটা অদৃশ্য চাপ অনুভব হয়, যেন বাতাসও কিছু শুনছে। কিশোরী আগের মতো আর তর্ক করে না। চারি চুপচাপ, তার হাতের লাল চিহ্ন এখনো মিলিয়ে যায়নি। সেদিন তারানাথবাবু নিজেই আমাকে ডাকলেন, বিভূতি, আজ যা বলবো সেটা শোনার পর তুই হয়তো আর লিখতে চাইবি না। আমি বললাম, আমি লিখবই। তিনি একটু হেসে বললেন, তাহলে শোন, চক্রের উৎস নীলাম্বর নয়,
ও শুধু এক ব্যর্থ সাধক, কিন্তু এই মাটিতে তারও আগে এক সাধনা হয়েছিল। এই কিশোরী ধীরে বলল, কত আগে ঠাকুর? প্রায় 100 বছর। আমি লিখতে লিখতে মাথা তুললাম। থারানবাবু বললেন, মটলেন তখনও গ্রাম নয়, জঙ্গল। আর এই বটগাছ ছিল ছোট। সে সময় এক অঘরী এসেছিল। চারি খুব আস্তে জিজ্ঞেস করলো, অঘরি মানে? যে মৃত্যুকে আলাদা করে দেখে না, যে ভয়কে খাদ্য বানায়। তিনি বলতে শুরু করলেন, গ্রামের পুরনো বথিতে আমি একটা নাম পেয়েছিলাম, বটেশ্বর নাথ। কেউ জানে না তিনি কোথা থেকে এসেছিলেন। আমি জিজ্ঞেস করলাম, তিনি কি অগ্নিচক্র শুরু করেছিলেন? তারানাথবাবু মাথা নাড়লেন। হ্যাঁ, কিন্তু তার চক্র মুক্তির জন্য ছিল না। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। তার সাধনা ছিল চেতনাকে বাধা। বটেশ্বর নাথ নাকি 3 বছর শ্মশানে বাস করেছিলেন। রাতে আগুন জ্বলত না, তবু আলো দেখা যেত। লোকেরা বলতো বটগাছের নিচে লাল বৃত্ত। আমি জিজ্ঞেস করলাম, তাহলে সেই চক্রই এখন জেগে উঠেছে? তিনি বললেন, হ্যাঁ, নীলাম্বর শুধু সেই পুরনো শক্তিকে ব্যবহার করতে চেয়েছিল। কিশোরী ধীরে বলল, তাহলে সন্দেহের দাদু? তারানাথবাবু তাকালেন। বটেশ্বরের শক্তির ছায়া। আমি অনুভব করলাম গল্পটা গভীর হচ্ছে। তিনি বললেন, বটেশ্বর নাথের সাধনা সফল হয়নি, কারণ তিনি এক রাতে অদৃশ্য হয়ে যান। দেহ মেলে না, শুধু চক্রের মাঝখানে এক পোড়া দাগ। আমি অজান্তেই চারির হাতের দিকে তাকালাম। চিহ্নটা যেন একটু গাঢ় লাগছিল। সেই রাতেই ঘটনা ঘটল। আমরা বসে কথা বলছি, কুপির আলোটা একদম স্থির। হঠাৎ চাকরি কেঁপে উঠল। সে জানলার দিকে তাকিয়ে বলল, ওই যে দাঁড়িয়ে আছে। আমার বুকের ভিতর শব্দ করে উঠল। আমি জানলার দিকে তাকালাম। অন্ধকার, কিন্তু অন্ধকারের ভিতরে একটা ঘন অংশ, যেন ছায়ারও ছায়া। তারানাথবাবু উঠে দাঁড়ালেন। ভেতরে থাক। তিনি বাইরে বেরিয়ে গেলেন। আমি আর কিশোরী দরজার ফাঁক দিয়ে দেখছিলাম। বট গাছের দিকের বাতাস থেমে গেছে। তারানাথবাবু উঠোনের মাঝখানে দাঁড়িয়ে বললেন, বটেশ্বর, তুই কি ফিরেছিস? কোনো উত্তর নেই, কিন্তু মাটির উপর হালকা বৃত্ত ফুটে উঠল। চক্র এইবার পুরো বাড়ির মাঝখানে। আমি শুনলাম একটা কণ্ঠ, খুব গভীর, শুকনো, প্রহরী, তুই সীমা লঙ্ঘন করেছিস। তারানাথবাবু গলা ধীর। আমি তাই স্বীকার করেছি। তাই মানে অধিকার নয়। এই কথাটা আগেও শুনেছি। কিশোরী আমার হাত চেপে ধরল। হঠাৎ চারি দরজার সামনে এসে দাঁড়ালো। তার চোখ স্থির। সে ধীরে বলল, মাঝখানটা এখনো আমার। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তারানাথবাবু এক মুহূর্তের জন্য কেঁপে উঠলেন। আমি বুঝলাম চক্র এখন বাহন পেয়েছে। তারানাথবাবু মন্ত্রপাঠ
শুরু করলেন না। তিনি শুধু বললেন, শক্তি যদি রূপ চায় আমায় নে, শিশুকে নয়। এই কণ্ঠটা এসে উঠল। প্রহরী, তুই রক্ত দিয়েছিস, কিন্তু ওর রক্ত এখনো নির্মল। এই চক্রের মাঝখানে হালকা লাল আলো চারি এগোতে যাচ্ছিল। আমি আর কিশোরীটাকে থামালাম। হঠাৎ তারানবাবু নিজের কবজির দাগে আঙুল চেপে ধরলেন। রক্তের ক্ষীণ রেখা বেরোলো। তিনি সেটা মাটিতে ছুঁয়ে বললেন, চক্রের অধিকার একটাই, আর সেটা আমি। মাটির আলো তীব্র হয়ে জ্বলে উঠল। কণ্ঠটা চিৎকার করলো। বাতাসে ঝড় উঠল। তারপর সব নিস্তব্ধ। চক্র মিলিয়ে গেল। ছাড়ি ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। আমরা দৌড়ে গেলাম। চারি অজ্ঞান নয়, কিন্তু ক্লান্ত। তার হাতের লাল চিহ্ন ফিকে হয়েছে। তারানাথবাবু চুপচাপ দাঁড়িয়ে। আমি বললাম, শেষ? তিনি ধীরে মাথা নাড়লেন। না, বটেশ্বরের শক্তি সরাসরি আঘাত করেনি, সে পথ খুঁজছে। কিশোরী আস্তে বলল, কি পথ গুরুজি? তারানাথবাবু তাকালেন বট গাছের দিকে। মঠ লেনের বাইরে। আমি সেই রাতের শেষ লাইনটা লিখেছিলাম। প্রথম সাধকের ছায়া এখন প্রহরীর সঙ্গে সরাসরি সংঘাতে নামতে চলেছে। তারানাথবাবু খুব আস্তে করে বললেন, পরের বার সে একা আসবে না, আর যে আসবে সে আমাদের কারো রূপ নিয়ে আসতে পারে। ঘরের ভিতর নিস্তব্ধতা, বাইরে বাতাস নেই। তবু বট গাছের একটা শুকনো পাতা ধীরে মাটিতে পড়ল। হ্যাঁ, আমি জানতাম এই যুদ্ধ এখন ব্যক্তিগত হয়ে গেছে। সেই রাতের পর মডলেন আর আগের মতো নেই। বট গাছের ছায়া এখন একটু বেশি লম্বা লাগে। আর তারানাথবাবুর চোখে এমন এক ক্লান্তি যা আমি আগে দেখিনি। দুদিন কেটে গেছে। চারি স্বাভাবিক, অন্তত বাইরে থেকে তাই মনে হয়, কিন্তু সে আর হাসে না। কিশোরী একদিন বলল, বিভূতি, তুই খেয়াল করেছিস চারির ছায়াটা ঠিক মতো পড়ে না? আমি হেসে উড়িয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সেদিন সন্ধ্যায় নিজেই দেখলাম কুপির আলো ডান দিকে, চারি বসে আছে কুপির বাঁ দিকে। তবু তার ছায়া সরাসরি পিছনে পড়ছে। আমি কিছু বলিনি। তারানাথবাবু নিজেকে ঘরে বন্ধ করে রেখেছেন। তিনি নাকি পুরনো পুঁথি বের করেছেন। পটেশ্বর নাথের উল্লেখ আছে এমন সব পাতা। আমি দরজার বাইরে দাঁড়িয়ে শুনছিলাম। মন্ত্র নয়, কথা। তিনি যেন কারোর সঙ্গে আলোচনা করছেন। আমি নিয়ম ভাঙিনি, সে নিজে এসেছিল। আমি তাকে ফিরিয়ে দেব না। আমার বুক ধড়ফড় করছিল। সেই রাতেই চারি হঠাৎ ঘুমের মধ্যে কথা বলতে শুরু করলো। কিশোরী আমাকে ডাকলো। চারি বলছে, মাঝখানটা এখনো ফাঁকা। তার গলার স্বর তার নিজের নয়, খুব গভীর, শুষ্ক। আমি তারানাথবাবুকে ডাকতে গেলাম। তিনি বেরিয়ে এসে একবার চারিদিকে তাকালেন।
তারপর চুপ করে দাঁড়িয়ে রইলেন। এটা অধিকার দাবি করছে। আমি জিজ্ঞেস করলাম, কি চায় সে? নারায়ণবাবু ধীরে বললেন, রূপ। কিশোরী কেঁপে উঠল। মানে? যে শক্তি দেহহীন থাকে সে স্থায়ী হয় না, সে কারোর ভিতর দিয়ে থাকতে চায়। আমরা একসঙ্গে চারিদিকে তাকালাম। হঠাৎ চারি চোখ খুলল, কিন্তু সেই চোখে আমাদের চেনা আলো নেই। সে উঠে বসলো, ধীরে বলল, প্রহরী, তুই নিজেকে ভাবিস সীমা? সীমা তো দরজা। তারানাথবাবুর গলা কঠিন। আমি তোকে ভেতরে ঢুকতে দেব না। ছাড়ি হেসে উঠল। আমি তো ভিতরেই আছি। এই ঘরের মেঝেতে হালকা বৃত্ত ফুটে উঠতে শুরু করলো। আগের মতো লাল নয়, এবারে যেন একটু কালচে। চক্রের মাঝখান দিয়ে ঠিক চারির নিচে। আমি এগোতে গিয়ে বুঝলাম আমার পা নড়ছে না, কিশোরীও স্থির। তারানাথবাবু সামনে এগোলেন। তিনি বললেন, বটেশ্বর, তুই দেহ চাস? দেহ নিতে হলে নিয়ম মানতে হবে। চারি অথবা তার ভিতরে কণ্ঠ উত্তর দিল, আমি নিয়ম বানাই। বাতাস ভারী। তারানাথবাবু হঠাৎ নিজের গলায় থাকা রুদ্রাক্ষ খুলে ফেললেন, মাটিতে রাখলেন। চক্রের রেখা একটু কেঁপে উঠলেন। তিনি বললেন, চক্রের অধিকার যার রক্তে শুরু তার রক্তেই শেষ। আমি বুঝলাম না। হঠাৎ তিনি আমার দিকে তাকালেন। বিভূতি, তুই যা দেখিস লিখিস, কিন্তু আজ যা দেখবি সেটা হয়তো শেষ লেখা হবে। আমার গলা একেবারে শুকিয়ে গেল। তারানাথবাবু চক্রের ভিতর পা রাখলেন। সঙ্গে সঙ্গে আলো জ্বলে উঠল। চারি চিৎকার করলো। না, সেটা চারি চিৎকার নয়, আরো গভীর। তুই দেহ ছাড়ছিস? তারানাথবাবু বললেন, আমি রূপ দিচ্ছি। আমি দেখলাম চক্রের মাঝখানে আলো আর অন্ধকার মিশছে। ছাড়ি ধীরে ধীরে মাটিতে পড়ে গেল, আর তারানাথবাবুর শরীর স্থির হয়ে গেল। সব হঠাৎ নিস্তব্ধ। চক্র মিলিয়ে গেছে। চারি অচেতন, কিন্তু তার মুখ শান্ত। তারানাথবাবু দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চোখ খুব গভীর, কেমন যেন ওই অচেনা। তিনি আমাদের দিকে তাকালেন, ধীরে বললেন, ভয় পেও না। কিন্তু সেই কণ্ঠ পুরোপুরি তারানাথবাবু নয়। আমি সাহস করে বললাম, বাবু, শেষ হয়েছে। তিনি একটু হাসলেন। শেষ নয়, সমঝোতা। কিশোরী কাপা গলায় বলল, চারি? তিনি বললেন, ও এখন মুক্ত। আমি চারির হাত ধরলাম, লাল চিহ্ন নেই। সেই রাতের পর থেকে তারানাথবাবু বদলে গেছেন। তিনি আগের মতো কথা বলেন, কিন্তু মাঝে মাঝে থেমে যান, দূরে তাকিয়ে থাকেন। বটগাছের ছায়া এখন স্থির। চক্র আর জেগে ওঠেনি, কিন্তু আমি জানি মঠলেনের মাটির নিচে
আগুন নিভে যায় না। সেদিন ডায়েরিতে আমি লিখেছিলাম, প্রহরী নিজের রূপ বদলে শক্তিকে সীমায় বেঁধেছে, কিন্তু সীমা আর মানুষ দুটো কি আলাদা রইল? তারানাথবাবু এখনো বেঁচে আছেন, কিন্তু কখনো কখনো সন্ধ্যার আলোয় তার ছায়াটা একটু আলাদা লাগে।